নয়ন ভরা জল নিয়ে বসে আছি বাসর ঘরে। মনের কষ্ট কাউকে বলে বোঝাতে পারছি না। এদিকে আমার স্বামী রুমে প্রবেশ করে আমাকে খুব অপমান করছে, কারণ আমার গায়ের রং কালো, দেখতে অনেকটা মোটা টাইপের। তাই হঠাৎ আমার সাথে যা করলো তা হয়তো আমার প্রাপ্য ছিল না। সত্যি ভাবতে পারিনি এমনও করতে পারে মানুষ। তারপর যা হলো। আমার নাম পারুল আক্তার। ফ্যামিলিতে মা, বাবা, 5 ভাই আর 2 বোন। 3 ভাই বিয়ে করেছে, 2 ভাই বিজনেস করে, মেজো ভাই বাইরে থাকে, বড় বোনের বিয়ে হয়ে গেছে চট্টগ্রামে। এক ভাই চট্টগ্রাম বোনের বাসায় থেকে জব করে, আর ছোট ভাই বাজারে বড় দোকানে থাকে। আমি পড়াশোনা করছি, এবার এসএসসি দেব। আমার গায়ের রং শ্যামলা, সেটা কাছে আসলে বোঝা যায়। দূরে থেকে দেখলে মনে হয় আমি কালো। শরীরের স্বাস্থ্য ভালো, মুখে মায়ায় ভরা। যে কেউ প্রথম দেখলে কয়েক মিনিটের জন্য তাকিয়ে থেকে বলে, সত্যি পারুল, তোর মুখে মায়া আছে। পড়াশোনায় আমি খুব ভালো। যখন স্কুল ছুটি পড়ে আমি চট্টগ্রাম চলে যাই বড় আপুর বাসায়। আমার দুলাভাই খুব ভালো, আমাকে নিজের বোনের মতো ভালোবাসে। আমার বোনের 2 ছেলে মেয়ে, সাবিনা, সামির। দুজনেই পড়াশোনা করে। আমি গেলে সারাক্ষণ আমার সাথে সাথে থাকে। এমন একদিন স্কুল ছুটি হওয়ার কারণে আমার বোনের বাসায় বেড়াতে যাই চট্টগ্রামে। কয়েকদিন থাকার পর একটা ছেলের সাথে হঠাৎ দেখা। ছেলেটা আপুদের পাশের বাড়িতে থাকে, মাঝে মাঝে এই বাসায় আসে, কারণ এখানে ছেলেটার ফ্রেন্ডের বাসা। তবে এর আগে কখনো দেখিনি। আমাকে দেখার পর কয়েক মিনিটের জন্য তাকিয়েছিল। আমি লজ্জা পেলাম। হঠাৎ কোনো ছেলে এভাবে তাকিয়ে থাকলে লজ্জা পাওয়ারই কথা। দাঁড়ালাম না আর, চলে এলাম। আমার পিছনে সাবিনা ছিল। আমি চলে আসার পর সাবিনাকে জিজ্ঞেস করলো, আমি কে? সাবিনা বলল, আমার খালামণি। ছেলেটা জিজ্ঞেস করলো, তোমার খালামণির নাম কি? সাবিনা বলল, পারুল আক্তার। সেদিনের মতো আর কিছু জিজ্ঞেস করলো না, চলে গেল। তারপর থেকে প্রায় আসে। শুধু বন্ধুর বাসায় নয়, আমার আপুর বাসায়ও আসে। আগে থেকেই পরিচয় ছিল, কিন্তু তেমন আসতো না। আমাকে দেখার পর থেকে ঘন ঘন আসে। এই বাসায় আসার পর জানতে পারলাম ছেলেটার নাম মোহাম্মদ মুকুল ইসলাম। তারপর থেকে ধীরে ধীরে দুজনের মাঝে আলাপ হয়। আমি যখনই চট্টগ্রামে আসি তখনই ছেলেটা দিনে 2-3 বার করে আপুর বাসায় আসে। আমার আপু খুবই চালাক, মুকুলের মতলব খুব সহজে ধরে ফেলল। একদিন আপু আমার অজান্তে মুকুলকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, মতলব তো ভালো দেখছি না, মনে মনে কি অভিসন্ধি করছো? আমি কিন্তু বুঝতে পারছি পারুলের প্রেমে হাবুডুবু খাচ্ছ তুমি। তা না হলে আমার বোন আসার সাথে সাথে তোমাকে দিনে 3-4 বার দেখা যায়। এমনি হলে তো সারাদিন একবারও দেখি না। মুকুল বুঝতে পারলো সে ধরা পড়ে গেছে, তাই চেপে না রেখে বলল, আপা, আমি পারুকে ভালোবাসি, সে কবে থেকে। আপনি বুঝে গেলেন, অথচ পারু এখনো পর্যন্ত বুঝল না। প্লিজ আপা, একটা কিছু করেন। মুকুল ছেলে হিসেবে ভালো, ভালো ইনকাম করে, চরিত্র ভালো, দেখতেও হ্যান্ডসাম, তাই আপু সাহায্য করবে বলে। এটা শুনে মুকুল ফটাফট আপুর পা ছুঁয়ে সালাম করলো। এবার আমাকে পটানোর পালা। মুকুল আমাকে ভালোবাসে, আমি জানতাম না এমনটা কিন্তু নয়। আমি সবই জানি। আমি আসার পরে ঘন ঘন আসা, আমার জন্য আইসক্রিম, চকলেট, চিপস নিয়ে আসা, ছুটির দিনে আমাদেরকে ঘুরতে নিয়ে যাওয়া। এমনকি আমি যতবার চট্টগ্রামে আসি ততবার একটা করে গিফট দেয়। এতে পরিষ্কার ও আমাকে ভালোবাসে। তারপরও আমি না বোঝার ভান করে থাকতাম। একদিন আপু আমাকে বলল, আচ্ছা পারুল, মুকুল ছেলে হিসেবে তোর কাছে কেমন লাগে? আমি বললাম, কেমন আবার, ভালোই তো। আপু বলল, হ্যাঁ, ছেলেটা ভালো, তোর সাথে বেশ মানাবে। আপুর কথা শুনে আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি ওর দিকে। আমাকে অবাক হতে দেখে আপু বলল, কি রে, তুই অমন করে তাকিয়ে আছিস কেন আমার দিকে? যেটা সত্য সেটাই বললাম। আর এমনিতেও মুকুল তোকে ভালোবাসে। ব্যাপারটা কি তোর চোখে পড়ে না? এই যেমন ধর, তুই আসলে ঘন ঘন আসে, তোকে গিফট দেয়, ঘুরতে নিয়ে যায়, ভালো ভালো হোটেলে নিয়ে খাওয়ায়। এগুলো কি এমনি এমনি? তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না? দেখ, মুকুল ছেলে হিসাবে ভালো, ওর সাথে তোর বিয়ে হলে তুই সুখী হবি। তোর জন্য একটা চিঠি আছে আমার কাছে। আমি হাঁ হয়ে তাকিয়ে আছি আপুর দিকে। আপু কোমরে গুজে রাখা চিঠিটা বের করে আমাকে দিল। আমি বিস্ময়ে অবাক। এই প্রথম দেখছি কারোর বড় বোন ছোট বোনের প্রেমের দালালি করছে। সত্যি অবিশ্বাসজনক, ভাবা যায় এমনও হয়। আপু বলল, চিঠিটা পড়ে উত্তর লিখে দে আমাকে, আমি মুকুলকে দিয়ে দেব। প্রথম প্রথম একটু লজ্জা হবে, তারপর কোথায় চলে যাবে লজ্জা, আর কোথায় চলে যাবে শরম। চিঠিতে মুকুলের মনের কথা লেখা ছিল। আমি পড়লাম মনোযোগ দিয়ে। মুকুলকে আমার ভালো লাগে, তাই ওর প্রপোজ গ্রহণ করে একটা চিঠি লিখে দিলাম। সন্ধ্যার দিকে মুকুল আসলে আপু দিয়ে দেয়। আমার চিঠি পড়ে মুকুল খুব খুশি হলো। আপুকে বলল আমার সাথে একান্তভাবে কথা বলতে চায়, তাই আপু সুযোগ করে দিল। বাজার করবে বলে সন্ধ্যার দিকে বেরিয়ে গেল, আমাকে আর মুকুলকে ঘরে রেখে। সাবিনা, সামির দুজনেই টিচারের কাছে পড়তে গেছে। পুরো ঘর ফাঁকা, আমি আর শুধু মুকুল। মুকুল ধীরে ধীরে আমার পাশে এসে বসে। ও বসতেই আমি উঠে যেতে চাই, কিন্তু মুকুল আমার হাত চেপে ধরে বলে,
কোথায় যাচ্ছ? তোমার সাথে কথা বলবো বলেই আপাকে বাজারে পাঠিয়েছি। এখন দেখছি তুমি উঠে চলে যাচ্ছ। আমার কাছে লজ্জা করছিল। আমি গ্রামের মেয়ে, সবসময় একা থেকে অভ্যস্ত। তেমন কারোর সাথে মিশতাম না, কারণ আমার গায়ের রং কালো বলে সবাই আমাকে নিন্দা করে। আমি কখনো কল্পনা করিনি আমার মতো একটা মেয়েকে কেউ ভালোবাসবে, তাও আবার দেখতে এত সুন্দর একটা ছেলে। ওর তুলনায় তো আমি কিছুই না। মুকুল তখনও আমার হাত ধরে আছে। আমি কিছু বলছি না দেখে সে উঠে দাঁড়ালো, একদম আমার গা ঘেঁষে দাঁড়িয়ে বলল, প্রেম করলে লজ্জা পেতে নেই, ভালোবাসার মানুষকে সবসময় কাছাকাছি রাখতে হয়। এভাবে লজ্জা পেয়ে মুখ ফিরিয়ে রাখলে আমি যে কষ্ট পাবো। ভালোবাসি তোমাকে, ভালোবাসার বিনিময়ে ভালোবাসা চাই। পারো, ভালোবাসবে আমাকে? আমার রাগ হলো মনে মনে। ভালোবাসার কথা চিঠিতে লিখেছি, এভাবে কেউ সামনাসামনি জিজ্ঞেস করে? দেখতে পারছে আমি লজ্জা পাচ্ছি। মুকুল বলল, এভাবে চুপ করে থাকলে কিন্তু আমি চলে যাব। আমি বললাম, আপনি বসুন, আমি চা নিয়ে আসছি। মুকুল বলল, আপনি না, তুমি, তুমি করে বলো আমাকে। আমি বললাম, দেখা যাবে পরে। এই বলে আমি ওর জন্য চা বানাতে চলে যাই। সেদিন চা পান করে চলে গেল, তেমন কথা হয়নি। এভাবে একটু একটু করে কথা বলতে বলতে আমিও স্বাভাবিক হয়ে গেলাম। লজ্জা কাটিয়ে উঠলাম। আমার আর মুকুলের ভালোবাসা দিন দিন গভীর থেকে গভীর হতে থাকে। আমরা দুজন বিয়ের পর কি কি করব সেগুলো নিয়ে সবসময় আলোচনা করি। আমাদের বাচ্চা হলে কি কি নাম রাখবো সেটাও ঠিক করে রাখি। ভালোই দিন যাচ্ছে দুজনের। আমি এসএসসি কমপ্লিট করলাম, রেজাল্টও ভালো এসেছে। এদিকে বাবা আমাকে বিয়ে দিবে বলে ব্যস্ত হয়ে পড়ল। আমার বাবা প্রেম ভালোবাসা এগুলো একদম পছন্দ করে না। আমার মেজো ভাইয়া প্রেম করে বিয়ে করেছে। এখনো পর্যন্ত মেজো ভাইয়ার সাথে কথা বলে না। তবে মেজো ভাইয়া বউ নিয়ে আমাদের বাড়িতেই থাকে। আমার আর মুকুলের ব্যাপারে সবাই জানতো, শুধু বাবা ছাড়া। বড় ভাবি মাকে সব বলল মুকুলের ব্যাপারে। মা শুনে বলল, দেখো বৌমা, তোমার শ্বশুর কেমন মানুষ তোমরা সবাই জানো। আমার মনে হয় না সে মেনে নেবে। তারপরও আমি রাত্রে বলে দেখব। যেমন ভাবা তেমন কাজ। রাত্রে বাবাকে মা সব খুলে বলল। বাবা শুনে তো রেগে মেগে আগুন। বাবা বললেন, পারুল থেকে আমি এটা আশা করিনি। ওর মেজো ভাই এই কাজ করেছিল, তার জন্য আমি ওকে এখনো পর্যন্ত ক্ষমা করিনি। পারুল আমার আদরের মেয়ে, সবার থেকে আমি ওকে বেশি ভালোবাসি। ওকে বলে দাও, ও যদি আমার পছন্দে বিয়ে না করে তাহলে আমার মরা মুখ দেখবে। কথাটা আমার কানে আসতেই নিজের মাঝ থেকে নিজেকে হারিয়ে ফেললাম। নিজেকে শূন্য শূন্য মনে হচ্ছে, বেঁচে থেকেও মৃত মনে হচ্ছে। সত্যি একটা সম্পর্ক খুব সহজে গড়ে ওঠে, কিন্তু ভাঙতে চোখের পলক পড়ার দূরত্ব সমান। কি অদ্ভুত না? নিমেষে স্বপ্ন ভেঙে তছনছ হয়ে গেল। কথায় আছে, সম্পর্কের শুরুতে দুজনেই বলে বিয়ে হবে, হানিমুন হবে, বাচ্চা হবে, তাদের নামও ঠিক হয়ে যায়। কিন্তু লাস্ট পর্যন্ত সবই ঠিক থাকে, শুধু সম্পর্ক থেকে বাচ্চার মা বাবা দুজনেই হারিয়ে যায়। এটাই সত্যি, আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে। আমার ব্যাপারে সব শুনে বাবা যেমন কষ্ট পেলেন, তেমনি রাগও করলেন। আমার জন্য ছেলে দেখা শুরু করলো তাড়াহুড়ো করে। ঠিক হাতে গুনে গুনে 20 দিনের মাথায় ছেলে ঠিক করলো আমার জন্য। ছেলে আসেনি আমাকে দেখতে, ছেলের ফুফু, ছেলের মা আমাকে দেখতে এসেছে। তারা আমাকে পছন্দ করে। তারপর ছেলের বাবা এসে আমাকে দেখে যায় এবং বিয়ের দিনও পাকা করে যায়। এই বিয়ে শুধু মুরব্বীদের দেখা মতো হচ্ছে। ছেলেও আমাকে দেখেনি, আমিও ছেলেকে দেখিনি। এদিকে আমার মন খারাপ। শুধু বাবার জন্য অনিচ্ছা সত্ত্বেও এ বিয়ে করতে হচ্ছে। মুকুলের কাছে খবর পাঠিয়েছি, কিন্তু সে আসতে দেরি করে ফেলে। যেদিন আমার বিয়ে সেদিন রাতে মুকুল আসে। এসে জানতে পারে আমার বিয়ে হয়ে গেছে। অনেক কেঁদেছিল সে। এখন সব শেষ, কিছু করার নেই। এদিকে বিয়ের দিন আমাকে আর আমার হাজবেন্ডকে একই সাথে স্টেজে বসানো হলো। আগেই বিয়ে হয়ে গেছে, এখন মিষ্টিমুখ করানোর জন্য বসানো হয়েছে। তখন একে অপরকে এক ঝলক দেখেছি। আমাকে দেখার সাথে সাথে আমার স্বামী ভুরু কুচকে মুখ কালো করে ফেলল। মনে মনে রাগে ফুঁসছে, কিন্তু প্রকাশ করছে না। আমিও ওকে দেখে নিজের কপালকে দোষ দিতে থাকি, কারণ আমার স্বামীও শ্যামলা। তবে আমার থেকেও ওর চেহারা খুবই ভালো। সব কিছু শেষ করে বিদায় নিয়ে গাড়িতে বসলাম। গাড়ি চলতে শুরু করলো। এদিকে গাড়িতে ওঠার পর থেকে আমার স্বামীর চোখ থেকে যেন আগুন ঝরে পড়ছে। কেউ কিছু বললেই তার সাথে চেঁচিয়ে উঠছে। হঠাৎ রাস্তার মাঝে গাড়ি থেমে গেল। ড্রাইভার বলে, ইঞ্জিন গরম হয়ে গেছে, একটু সময় লাগবে। আমার স্বামীর নাম সাইফুল। গাড়ি থামার সাথে সাথে সাইফুল নেমে পড়ল। গলায় ফুলের মালা ছিল, সেটাকে ছিঁড়ে রাস্তায় ফেলে দিল। জোরে জোরে দুটো লাথি মারলো গাড়ি লক্ষ্য করে। সাইফুল খুব জেদি টাইপের, খুব খারাপ। জুয়া খেলে, গাঁজা খায়, ঠিকমতো কাজকর্ম করে না। মা বাবা জোর করে বিয়ে দিচ্ছে, হয়তো ভালো হয়ে যাবে ভেবে। কিছুক্ষণ পর গাড়ি ঠিক হলো। আমরা বাড়িতে পৌঁছালাম। সবাই আমাকে নিয়ে গিয়ে ঘরে বসালো। সবাই বলছে, আজ রাতে বাসর দেওয়া ঠিক হবে না, 2-1 দিন পর করে দাও, কারণ আমি পিরিয়ড অবস্থায় ছিলাম। মনে হয় সেটা আল্লাহর হুকুম ছিল, এই 2 দিন একটু শান্তিতে থাকার জন্য। বিয়ে বাড়ি,
তাই বাড়ি ভর্তি মানুষ ছিল, সেজন্য সাইফুল কিছু বলল না। পরের দিন মা বাবাকে রাগের সাথে বলল, বিয়ে করতে চাইনি, কিন্তু তোমরা আমাকে জোর করে বিয়ে করালে, তাও একটা কালো মেয়ে। কেন, এই দুনিয়াতে কি আমার জন্য অন্য কোনো মেয়ে পাওনি? আমার শাশুড়ি বলল, অন্যকে কালো বলছিস কেন, নিজে কি? সাইফুল বলল, আমি সেটা বলছি না, আমিও কালো, সেও কালো, তাহলে কিভাবে? লোকে দেখলে কি বলবে? আরও নানান রকমের কথা। 3 দিনের দিন আমার পিরিয়ড ভালো হলো, তাই সবাই বলা বলি করছে আজ আমাদেরকে বাসর ঘরে দেবে। কিন্তু সাইফুলের কোনো ইচ্ছে নেই আমার সাথে বাসর করার। আমি কালো তাই। আমারও যে ইচ্ছে আছে তা কিন্তু নয়। এমনিতেও প্রেমের বিরহের আগুন বুকে দাউ দাউ করে জ্বলছে। স্বামীকে নিয়ে ভাবার সময় কোথায়? চেষ্টা করছি সব কিছু ভুলে গিয়ে স্বাভাবিক হতে, কিন্তু পারছি না। বারবার ভালোবাসার মানুষের কথা মনে পড়ে যাচ্ছে। আজ আমার বাসর রাত, আমাকে স্বাভাবিক থাকতে হবে। সে চেষ্টা করে যাচ্ছি। রাতে আমাদের বাসর ঘরে দেওয়া হলো। বসে আছি আমি, জানি না কপালে কি আছে। এদিকে সাইফুল রাগের সাথে ঘরময় পায়চারি করছে আর সিগারেট টানছে। ওর অবস্থা দেখে কিছু বলার সাহস পাচ্ছি না। চুপচাপ বসে আছি। এভাবে প্রায় অনেকক্ষণ কেটে গেল। 2 প্যাকেট সিগারেট এরই মধ্যে খতম। এবার আমাকে বলল, এত বড় ঘুমটা টেনে বসে আছিস কেন? তুই কি ভেবেছিস আমি রোমান্টিকভাবে তোর কাছে গিয়ে বসবো, ঘুমটা সরিয়ে তোর কালো চেহারাটা দেখব? সেটা আশা করছিস তাই না? সেটা তো কোনোদিনও হবে না। দেখ, এরকম এক হাত ঘুমটা টেনে কোনো লাভ নেই। আমি কখনোই তোর চেহারা দেখব না। আমার কোনো রুচি নেই তোর প্রতি। মা আর ফুফু কি দেখে যে তোকে পছন্দ করলো আমি জানি না। আমি তখনও চুপ, কিছু বলছি না। ওর কথা শুনছি আর অবাক হচ্ছি। আরও অনেকক্ষণ বকবক করলো। আমি কোনো কথা বলছি না দেখে ওর খুব রাগ হলো। এতটাই রেগে গেল যে তেড়ে এসে আমার মাথার ঘুমটা টান মেরে খুলে দিল। তারপর কষে দুটো থাপ্পড় মারল। মাথার ঘুমটায় পিন মারা ছিল চুলের সাথে। টান মারার ফলে কিছুটা চুল ছিঁড়ে গেল। খুব ব্যথা পেয়েছিলাম। তারপর আচানক দুটো থাপ্পড়। আমি ব্যথায় কেঁদে উঠলাম। মাথার ঘুমটা সরে যাওয়ার ফলে আমার বুক স্পষ্টভাবে দেখতে পাচ্ছে, কারণ আমার ব্লাউজের গলা অনেকটাই বড় ছিল। তার ফলে বুকের অধিকাংশ অংশ বেরিয়ে আছে। সাইফুল সেদিকে হাঁ হয়ে তাকিয়ে আছে। এখন ওর চোখে আমি কালো সেটা পড়ছে না। সে এখন লোভনীয়ভাবে আমার শরীরটা দেখে যাচ্ছে। ধীরে ধীরে সে উত্তেজিত হয়ে উঠছে। আমার সেদিকে খেয়াল নেই। আমি তো ব্যথায় কেঁদেই যাচ্ছি। থাপ্পড়গুলো এত জোরে পড়েছে, সাথে সাথে গাল ফুলে গেছে। এদিকে সাইফুল যৌন চাহিদা মেটানোর জন্য আমার উপর ঝাঁপিয়ে পড়েছে। পিরিয়ড হওয়ার কারণে শরীর এমনিতেই লুজ হয়ে আছে। অনেকটাই দুর্বল ফিল করছি। তার উপর পৈশাচিক অত্যাচার, আর পারছি না। কিন্তু নিজেকেও ছাড়াতে পারছি না। সাইফুলের গায়ে অনেক শক্তি। সে একে একে আমার শরীরের কাপড় খুলতে শুরু করলো। আমি কাকুতি মিনতি করেও ওকে থামাতে পারছি না। জানি না কখন ক্ষান্ত হবে। কাপড় খোলার সময় ওর নখ লেগে শরীরে ক্ষত সৃষ্টি হতে লাগলো। সেদিকে ওর কোনো খেয়াল নেই। কি অমানসিক অত্যাচার, অসুরের ন্যায় শক্তি। ওর মন মতো আমাকে ছিঁড়ে ছিঁড়ে খেলো। একবার, দুইবার, জানি না কতবার সঙ্গম করলো আমার সাথে। সারা রাত একটি মিনিটের জন্য ছাড়েনি। ভোরের দিকে নিজে ক্লান্ত হয়ে ছেড়ে দিল। তারপর পাশে মরা লাশের মতো নাক ডেকে ঘুমাতে থাকে। ভালোবাসার মানুষকে হারিয়ে এমনিতেই দুঃখের শেষ নেই। এখন নিজের স্বামীও অমানুষের মতো আচরণ করেছে। কি করব, কোথায় যাব, কাকে বলবো বুঝে উঠতে পারছি না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। জ্যাঠাতো ভাইয়ের বউ এসে আমাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার পারুল, কাল রাতে কেমন বাসর করলি? আমি অসহায়ের মতো তাকিয়ে আছি। কাল বাসর রাতের চিহ্ন শরীরে ফুটে উঠেছে। ভাবি দেখে অবাক হয়ে গেল। ভাবি বলল, সাইফুল খারাপ সেটা জানি, কিন্তু এতটা যে খারাপ ভাবতে পারিনি। আমার হাত ধরে আরও বলে, পারুল, এটা এখন তোর সংসার, তোকে মানিয়ে নিতে হবে। সাইফুলকে বোঝাতে হবে। হয়তো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। চেষ্টা কর, ভালো করতে পারিস কিনা। তারপর ভাবি আমাকে ওষুধ এনে দিল খাওয়ার জন্য। এভাবে সাইফুল দিনের পর দিন অত্যাচার করতে থাকে। দিনে সবার সামনে মুখে যা আসে তাই বলে। আর রাতে শারীরিক নির্যাতন। 1 বছর হলো আমার বিয়ে হয়েছে। এখন আমার গা সওয়া হয়ে গেছে। আগে তো সাইফুলের অত্যাচার ছিল, এখন শাশুড়ি ননদ দুজনেই অত্যাচার করে। খুব বিশ্রীভাবে বকা দেয়। মনে মনে ভাবছি, এসব আমার ভাগ্য। আর যদি মুকুলের হাত ধরে পালিয়ে যেতাম, তাহলে হয়তো আমাকে এই দিন দেখতে হতো না। যে যা বলতো চুপচাপ শুনে যেতাম, কারোর মুখে মুখে উত্তর করতাম না। দেখতে দেখতে আরও 2 বছর কেটে গেল। এখন 3 বছর চলছে আমার বিয়ে হয়েছে। এই 3 বছর মুখ বুজে সবার অত্যাচার সহ করেছি। আর পারছি না, এবার রুখে দাঁড়াতে হবে। তাই করলাম। একটা কথা মুখ থেকে শেষ হবার আগেই তার উত্তর দিতাম। এখন আমি খারাপ সবার কাছে, শুধু আমার শ্বশুর শাশুড়ির ফ্যামিলির কাছে। আশেপাশের সবাই খুশি। সবাই বলে, যেমন কুকুর তেমন মগুর। একদম ঠিক করেছিস। যত চুপ থাকবি তত চেপে বসবে। এখন আমি প্রেগনেন্ট, তারপরও ওদের খোঁটা দেওয়া শেষ হয় না। দেখতে দেখতে আমার ডেলিভারি হলো। আমার কোল আলো করে ছেলে এলো। সবাই খুশি। জানি না, যদি ছেলের বদলে মেয়ে হতো তাহলে হয়তো ঘর থেকে বের করে দিত। দেখলাম সাইফুলও খুশি।
এখন আমার সাথে আগের মতো খারাপ ব্যবহার করে না, তবে ক্ষমা কখনো চাইনি। শুধু ব্যবহার ভালো হলে হয় না, সব দিক দিয়ে ভালো হতে হয়। এখন আগের মতো শারীরিক নির্যাতন করে না, আর যেদিন একটু নেশা বেশি করে সেদিন সারা রাত আমাকে নির্যাতন করে। এখন এগুলো আমার নিত্যদিনের পেশা হয়ে গেছে, হয়ে গেছে সব। ও কিছু বলার আগেই নিজে থেকে রেডি হয়ে থাকি। একটা বাচ্চার মা হলাম, এখনও সাইফুল আগের মতো। আমার শ্বশুরের ইনকামে আমাদের মা ছেলের পেট চলে, এমনকি সাইফুলের পকেট খরচও আমার শ্বশুর দেয়। এভাবে দুঃখে কষ্টে চলতে থাকে দিন। বর্তমান আমি এখন ৩ বাচ্চার মা, ২টো ছেলে, একটা মেয়ে। সাইফুল আগে থেকে একটু ভালো হয়েছে, আর যাই করুক সংসারের খেয়াল রাখে, কিন্তু আমাকে এখনও সেই আগের চোখে দেখে। আমার ব্যবহার শুধু শরীরের চাহিদার জন্য, সংসারের দেখাশোনা আর সাইফুলের চাহিদা, এই দুই আমার কাজ। আমার ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই, এটা কখনো বলতে পারবো না। আমার স্বামী আমার জন্য একটা চকলেট এনেছে। এভাবে চলতে থাকে আমার জীবন। হয়তো সুখ ছেলেরা বড় হওয়ার পর পাবো। ছেলেরা তো আর বাবার মতো কথায় কথায় গায়ে হাত তুলবে না, অন্তত শান্তিতে ২ মুঠো ভাত খেতে দেবে। এখনও আমার শাশুড়ি আমার পিছু লেগে থাকে, জানি না কবে পিছু নেওয়া ছেড়ে দেবে। এখনও অনেক জায়গায় এমন ছেলে আছে